স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চেন্নাই টেস্টটা শেষ হয়েছে আজকে 280 রানে হেরে এই ম্যাচে বাংলাদেশ 1-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে। এই টেস্টে বাংলাদেশের ভুল ত্রুটি কী হয়েছে, কোন জায়গায় বাংলাদেশ ম্যাচটা হেরেছে, এটা নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন যথারীতি সাদমানুল্লাহ। স্বাগতম। বাংলাদেশ ব্যাটে বলে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলা যায় চেন্নাই টেস্টে। প্রথম ইনিংসে 149 রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ, সেকেন্ড ইনিংসে 234। এই মানে এত কম রানে অল আউট হয়ে যাওয়া, মানে বাংলাদেশের ব্যাটিংটা একেবারেই ভালো হচ্ছে না, এর পেছনে কারণটা আসলে কি মনে করেন? কারণটা আসলে মানে ওই যে প্রসেস, টেস্ট খেলার মেজাজটা আসলে কতটুকু ধরে রাখতে পারে। আমরা কিন্তু শুরুটা ভালোই করেছিলাম, আজকের দিনেও কিন্তু শুরুটা প্রথমে কিন্তু আমরা উইকেট হারাইনি। শান্ত 82 রানের একটা ইনিংস খেলেছে, তার আগে সাকিবকে নিয়ে একটা ভালোই মোটামুটি আগাচ্ছিলেন। কিন্তু আসলে সাকিবের অসীম বলে সাকিবকে আউট করেছে, সেখানে সাকিবের অবশ্য হাতে ব্যথা পাচ্ছিলেন ওনারা, আবার ব্লিডিংও হচ্ছিল খেলতে যায়, যে নিয়ে আমরা গতকালকে আলোচনা করছিলাম যিনি আসলে এই আঙ্গুলটা নিয়ে, ফুল আঙ্গুলটা নিয়ে কতটুকু ভালো ব্যাটিং করতে পারবেন। সেইখানে একটা তো সাফারিং গিয়েছেই, কিন্তু এছাড়াও আসলে এই জুটিটা ভাঙার পরে আসলে লিটন আর মিরাজ আউট হয়ে গিয়েছেন। লিটন তো 10 বলে 1 করেছেন, উনি তেমন আগে দেবেন, কিন্তু মিরাজ আপনি দেখেছেন যে অ্যাটাকিং খেলতে গিয়ে আউট হয়েছে। আসলে যেটা বলছিলাম যে কালকে বলছিলাম যে সেশন টু সেশন আসলে উচিত ছিল যে বাংলাদেশকে প্ল্যান করে আগানো, তাহলে আমরা এই ম্যাচটা তো আসলে জিতার আশায় কখনোই বলিনি আমরা জিতবো, জিতার খুব ভালো চান্স আছে বা ড্র করারও চান্স আছে। আমরা যেটা চাচ্ছিলাম একটু ভালো খেলুক, মানে আপনার কাছে 2 দিন সময় রয়েছে, আপনার কাছে একটা স্টেজ রয়েছে, ইন্ডিয়ার এগেনস্টে, ইন্ডিয়ার বলারদের এগেনস্টে খেলছেন, আপনি টেস্টটা লাগলে প্র্যাকটিস করুন যে এই সিচুয়েশনে আসলে আমি কতটুকু ভালো খেলতে পারি, কতটুকু আসলে দলকে এগিয়ে নিয়ে যেতে পারি, বা নিজেরও কোন জায়গাটুকু, মানে আমার রানের কথা ভুলেই গেলাম যে এই টার্গেট দিয়ে খেলতে হবে। এর চেয়ে বড় কথা যে আমি এই বলটায় কীভাবে ফেস করব, এই সময়টার সিচুয়েশানটা কীভাবে একটা বড় জুটি করা যায়, এই জিনিসগুলো, এই কাজগুলো করতে আসলে ব্যর্থ হয়েছে। দেখা গিয়েছে যে শান্ত এক সময় এসে আসলে ধৈর্য হারিয়ে উনি মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। সো আসলে মানে হারাটা তো হতাশারই, তার চেয়ে বড় আসলে হতাশা হচ্ছে যে টেস্ট খেলার মেজাজটা আসলে আমরা ওইভাবে ধরতে পারছি না। বিশেষ করে সাকিব আল হাসানের কথা যদি বলি, প্রথম ইনিংসে 32 রান করে আউট হয়েছিলেন, ভালো শুরু করেছিলেন, ইনিংসটা ক্যারি করতে পারেননি। আর সেকেন্ড ইনিংসে 25 রান করে আউট হয়ে গেছেন। এর থেকে বড় জিনিস ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সাকিবের আসলে এই টেস্টে সাকিবের অবদান কি সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। নাজমুল হোসেন শান্ত একটু মানে তাচ্ছিল্যের সুরে আসলে হাসি মুখেই নাকি বলেছেন যে ব্রেভ কোয়েশ্চেন মাশাল্লাহ। তারপর আসলে সাকিবের পারফরমেন্সের ওই অ্যানালাইসিসে না গিয়ে শান্ত বলেছেন যে মানে একজন ক্রিকেটার যেভাবেই মানে পারফর্ম করুক না কেন, কিন্তু তার নিবেদনটা ঠিক আছে কিনা এটাই তিনি দেখবেন। তবে মানে এখন যখন সাকিবের এমন পারফরমেন্সের পরে আলোচনা হওয়া উচিত সাকিব কি সেকেন্ড টেস্টের দল থেকে আসলে বাদ পড়বেন কিনা, যেহেতু সাকিবের একটা ইনজুরির কনসার্নও যেহেতু আছে। শান্ত কিন্তু এই আলোচনাতেই গেলেন না, এটা আসলে দলে কোনো বিরূপ প্রভাব ফেলতে পারে না। আমি যেটা ফার্স্ট আমার মনে হচ্ছে যে মানে শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তার প্লেয়ারকে ডিফেন্ড করতেই আসলে এভাবে বলছেন। সাকিবের মতো একজন সিনিয়র ক্রিকেটার, একজন ভালো ক্রিকেটারের এগেনস্টে আপনি যখন কোশ্চেন তুলবেন তখন ইজিলি কিন্তু এত সহজে আনসার দিন। আপনার নিশ্চয়ই মনে হয় বিরাট কোহলিকে রোহিত শর্মাকে ড্রপ করা হবে নাকি এরকম একটা কোশ্চেন করার পথে উল্টা তিনি যিনি কোশ্চেন করছেন তাকে জিজ্ঞেস করছেন আপনি কি করতেন। এরকমই আসলে মানে শান্ত সেইভাবেই আসলে এড়িয়ে গেছে। কিন্তু শান্ত যে কথাটা বলেছে শুধু ডেডিকেশন দেখে বা নিবেদন দেখে, সিনিয়র প্লেয়ারদের কথা বলছেন যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স না দেখে আমি আসলে সিনিয়র ক্রিকেটারদের তো কাজ আসলে ডেডিকেশন দেখানো না, তাদের কাজ হচ্ছে পারফরমেন্স করা। তারা দলে থাকেই হচ্ছে পারফরমেন্স করার জন্য। আপনি ডেডিকেশন যদি দেখেই করেন তাহলে তো মিরপুরে অনেক ক্রিকেটার আছে যারা রেগুলার প্র্যাকটিস করছে দলে আসার জন্য, তাদের নিয়ে এসেও আপনি টেস্ট দল সাজাতে পারেন, কিন্তু সেটা তো না। আপনি তো আপনার বেস্ট প্লেয়ারটাই নিয়ে আসছেন। তো সেই ক্ষেত্রে সাকিব বা মুশফিক এদের ক্ষেত্রে শুধু এই কথাটা বলাটা খুবই কঠিন। কিন্তু আমি আবার বলছি যে মনে হয় ক্যাপ্টেন হিসেবে তিনি তার প্লেয়ারদের ডিফেন্ড করার জন্যই হয়তো বলেছেন যে, বা কথাটা এইভাবে এড়িয়ে গেছেন যে তার অবদান কতটুকু। এখন আমরা তো দেখছি তিনি সারেতেও খুব ভালো বোলিং করেছেন। সারেতে তিনি 64 ওভার বোলিং করেছেন 2 ইনিংসে। সেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে ইন্ডিয়ার ইনিংসে তিনি ফার্স্ট ইনিংসে তেমন একটা বোলিংই করেননি। সেখানে শান্ত বলছেন যে আমার প্রয়োজন হয়নি, কিন্তু সাকিবের মতো একটা প্লেয়ারকে আপনার প্রয়োজন হয়নি, এই কথাটা বলাটা তো আসলে মানে কি বলবো, এইরকম প্লেয়ার আপনি
কাজে লাগাবেন না সেটা তো আসলে কঠিন ব্যাপার। এখন যখন বলা হচ্ছে যে অবদানটা কী রয়েছে, অবদান যে নেই এটা শান্তও জানেন, যে কারণ দেখছেন যে ব্যাটিংয়ে তার মানে রান পাচ্ছেন না, উইকেটও তিনি এনে দিতে পারছেন না তেমন। সো সেই ক্ষেত্রে হয়তো ডিরেক্টলি বলেননি, টিম ম্যানেজমেন্ট এখন হয়তো কথা বলবে, কারণ তাইজুল রয়েছে, নেক্সট যে কানপুরের টেস্ট সেখানে নাইম হাসানও কিন্তু আছে, নাইম হাসানও রয়েছেন। কানপুর টেস্টও দেখলাম যে স্পিন উইকেটই হওয়ার কথা বেশি, ওখানে অশ্বিন জাদেজা 2 ম্যাচে 16-11 এরকম উইকেট নিয়েছেন। সো তারা হয়তো একই টিম রেখেছে সেকেন্ড টেস্টের জন্য ইন্ডিয়া, তারা ওরকম স্পিনে হয়তো খেলবেন, স্পিনিং উইকেটে স্পিনারদের দিয়ে খেলবেন। সো সেইখানে যদি সাকিব পারফর্ম না করে, ব্যাটিংয়ে তো তিনি পারছেন না বা বোলিংও এখন সার্ভিস দিতে পারছেন না, এক্ষেত্রে আসলে কোশ্চেন উঠবেই যে তিনি আঙ্গুলে তার একটা সমস্যা দেখা দিয়েছে, যে সেকেন্ড টেস্টে তিনি থাকবেন নাকি থাকবেন না। এখন পুরাটাই আসলে টিম ম্যানেজমেন্টের ব্যাপার, ক্যাপ্টেনের ব্যাপার। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ডেডিকেশন বা এই কথাটার সাথে আসলে একমত হওয়াটা কঠিন, যে সাকিবদের মতো প্লেয়ার তারা পারফর্ম করবে, তারা স্টার প্লেয়ার, তারা দলকে এগিয়ে নিয়ে যাবে, সেই কাজটা আসলে তাদেরই। এখন আমি আসলে শান্তর এই কথাটা আমি যেটা বলছি মনে হচ্ছে যে ডিফেন্ড করার জন্য হয়তো তিনি এগিয়ে গেছেন। শান্ত কিন্তু মানে এই প্রশ্নের উত্তরটা এখানে দিয়ে কিন্তু সমাপ্ত হননি, তিনি 3-4টা এরপরে যে প্রশ্নগুলো করা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু তার প্রথম কথাটা ডিফেন্ড করার জন্য তিনি বারবার এই কথাটা টেনেছেন। একটা প্রশ্নের উত্তরে কিন্তু শান্ত বলেছেন যে মুশফিক এবং নাহিদ রানা তারা যদি এরকম পারফর্ম করতে না পারেন তাহলে তারা ডিফেন্ড করবেন। তবে একজন জুনিয়র ক্রিকেটার যদি মানে দলে এসে পারফর্ম করতে না পারেন তাহলে কি এই সেম ফেভারটা কি সাকিব যেটা পাচ্ছেন সেটা কি পাবেন কি না? সেটা তো আসলে দেখা যায় যে আপনি রিয়েলিস্টিকভাবে চিন্তা করলে দেখা যাবে যে সেরকম হয় না, কারণ আপনার তখন নতুন একটা প্লেয়ার এরকম পারফর্ম না করলে তখন অপশান থাকে আরও যে আরেকটা প্লেয়ারকে আমি নিয়ে আসবো বা সেই প্লেয়ারটাকে আমি সহজেই ড্রপ করে দিতে পারি। কিন্তু সাকিবের কোয়ালিটির প্লেয়ার, মুশফিকের কোয়ালিটির প্লেয়ার আপনি চাইলেই ড্রপ করতে পারেন না, এটা আমিও মানি আপনিও মানেন। টিম ম্যানেজমেন্টের কাছে ওরকম প্লেয়ার নেই যে আপনি চাইলেই তাকে রিপ্লেস করে ফেলতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আসলে সাকিবদেরই এগিয়ে আসতে হবে, তাদের পারফরমেন্সটাই বের করে আনতে হবে। ইন্ডিয়ার সাথে খেলছেন আপনি, ইন্ডিয়ার সাথে সাকিব মুশফিকরা পারফর্ম না করলে আসলে অন্যদের কাছ থেকে আপনি কী এক্সপেক্ট করবেন? আমরা শান্তর কথা বলছি, শান্ত এই 82 রান একটা ইনিংস খেলেছেন, এইটা তিনি কন্টিনিউ করতে হবে, নেক্সট টেস্টেও তার কন্টিনিউ করতে হবে যে এরকম একটা ইনিংস তিনি খেলবেন, তিনি একটু ভালো দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন। তবে আমার এই কথাটা হয়তো একটু হার্শ মনে হতে পারে, বাট এইটা কিন্তু খুব একটা ইউজলেস একটা ইনিংস। মানে দলের অন্যরা পারফর্ম করতে পারেননি, তখন আপনি একাই দাঁড়িয়ে এরকম একটা ইনিংস করলেন যেটার জন্য আপনি হয়তো চাচ্ছেন যে আমি তো রানে ফিরেছি, আমাকে নিয়ে কথা না হোক এরকম। তবে আমার যে কথাটা যে সাকিব আল হাসান, অনেকে ভাবছে সাকিব আল হাসানের বিকল্প নেই, তাইজুল কিন্তু টেস্ট ক্রিকেটে স্পেশালি গত 3-4 বছরে সাকিবের চেয়ে বেটার পারফর্মার। সাকিবের জন্য আমরা তাইজুলের মতো বোলারকে বসিয়ে রাখছি। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব একটা সময়টা ভালো যাচ্ছে না, লাস্টের 2টা টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র ছিল সেখানে আমরা পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছি। এবার আমাদের যেহেতু ভালো করার একটা সুযোগ আছে, এই সুযোগটা আমরা সাকিবকে বসানোর মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে পারছি না, তাইজুলকে খেলাতে পারছি না। আমরা এই বোল্ড ডিসিশন নেওয়ার মতো আমাদের কি ক্যাপাসিটি নেই, নাকি ওই সাহসটা আমরা আসলে হারিয়ে ফেলেছি কিনা? এখন এই যেটা আমরা বলছিলাম যে সাকিবের এই যে এখন ইনজুরি ইস্যু একটা রয়েছে হাতের, সেই ইস্যুটাকে করে হয়তো এখন সাকিবকে ড্রপ করা যেতেও পারে, যে সাকিবকে রেস্ট দিয়ে খেলাতে হবে। সামনে যেহেতু আরও টেস্ট সিরিজ রয়েছে, কিন্তু আপনি যেটা বলছেন যে তাইজুলকে খেলাতে পারছি না, এখন সাকিবকে তো আসলে অলরাউন্ডার হিসেবেই নেওয়া হয়, তিনি ব্যাটিংয়ে টাচে নেই আমরা জানি, কিন্তু তাকে কিন্তু অলরাউন্ডার হিসেবেই খেলানো হয়। তাইজুলকে তো আপনি শুধু বলার হিসেবে খেলাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে টিম ম্যানেজমেন্ট হয়তো ওইভাবে চিন্তা করে। আপনি 3-4 বছর আগে যেহেতু মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেটে এসেছেন, তিনি টেলেন্ডারে যে ব্যাটিংটা করেন তাইজুল ইসলামের কাছ থেকে কিন্তু আপনি সেম ব্যাটিং একটা সাপোর্টও কিন্তু পাবেন। তাইজুল কিন্তু টেলেন্ডার ব্যাটার হিসেবে এতটাও খারাপ না, তিনি কিন্তু কেউ যদি ভালো ব্যাটার থাকেন, তাইজুল যদি অপর প্রান্তে থাকে তারা কিন্তু ভালো একটা সাহস পায়। তাইজুলের এই ব্যাটিংয়ের সামর্থ্যটাও কিন্তু আমরা বেশ কয়েকটি টেস্ট ম্যাচে আমরা কিন্তু দেখেছি। সো আমার মনে হয় যে এই জায়গায় আসলে ক্যাপ্টেনের আরেকটু ভাবা উচিত। হ্যাঁ, তাইজুলকে আসলে ট্রাই করানো উচিত, কারণ আপনি একটা সেক্টর তো অন্তত এনশিওর যদি করতে পারেন যে বলিং সেক্টরটাই, আমি ব্যাটিংটা বাদই দিলাম, বলিং সেক্টরটাই যদি করতে। কিন্তু আরেকটা বিষয় আছে, আপনি যেহেতু অলরাউন্ডার খেলছেন, একটা ব্যাটার একটা বলার পাচ্ছেন, সেখানে আপনি সাকিবকে যদি ড্রপ করেন তখন কিন্তু একটা ব্যাটারকে নিয়ে চিন্তা করতে হবে, আরেকটা এক্সট্রা বলারকে নিয়ে চিন্তা করতে হবে। মানে ওই জায়গায়
ব্যাটিংয়ের ডেপটা একটু কমে যাবে হয়তো তুলনামূলক কাগজে কলমে। কিন্তু আপনার সাথে আমি একমত যে হ্যাঁ তাইজুলকে অবশ্যই ট্রাই করানো উচিত, এইরকম পিচে তাইজুল খুবই ভালো খেলে। সো যেহেতু এই টেস্টটা চলে গেছে, সামনের টেস্টটাও যেহেতু কানপুরে এরকম উইকেটেই হওয়ার কথা, সেই ক্ষেত্রে টিমে যদি চেঞ্জ আসে, এখনও বাংলাদেশ টিম দেয়নি কোন টিমে খেলা হবে। ইন্ডিয়া যেমন দিয়ে দিয়েছে একই টিমে খেলবে তারা। সো এখন দেখা যাক আসলে যে চেঞ্জ আসে নাকি, কারণ সাকিবের কাছ থেকে আমরা ফুল ফিট আনফিট প্লেয়ারের মতোই পারফরমেন্স পাচ্ছি। তিনি ব্যাটিংয়ে তো আগেই, এখন একটু স্ট্রাগল করছেন, এখন হাতের এটাও যদি তাকে ভোগায় তাহলে কিন্তু আমরা সামনের টেস্টও তার কাছ থেকে মনে হয় না ভালো কোনো পারফরমেন্স পাবো। তো আমার কাছে এখানে একটা জিনিস মনে হয় যে বাংলাদেশে আত্মবিশ্বাসে একটা ঘাটতি আছে, যেহেতু আপনি 4টা বলার নিয়ে খেলছেন, 2টা অলরাউন্ডার সহ 4-5টা বলার নিয়ে খেলছেন। আপনার ব্যাটিং অর্ডারটা এত টেস্টে এত বড় লম্বা হওয়া আসলে খুব একটা প্রয়োজনীয়তা নেই। আপনি যদি আপনার ব্যাটারদের সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনি কিন্তু আপনি যদি ভাবেন যে আমার ব্যাটাররা যদি আমার ব্যাটারদের কাজটা যদি ঠিকমতো করতে পারে, আমার বোলাররা বোলারদের কাজটা করবে, তাহলে 2টা মিলিয়ে কিন্তু একটা টিম গেম ক্রিকেট। টপ অর্ডার তো অনেকদিন ধরে ফেল করছে। আপনি দেখছেন যে 4th ইনিংসে এসে হয়তো জাকির ভালো খেলছে বা সালমান ভালো খেলছে, কিন্তু ফার্স্ট ইনিংসে বা একটা ইনিংসে হয়তো ভালো খেলছে, তার আরেকটা ইনিংসে ক্লিক করতে পারছে না। এখন টেস্টে আপনার 2টা ইনিংসে আসলে ভালো না করলে ব্যাটাররা টপ অর্ডার যদি মনে করেন একদিন শান্ত খেললো আরেকদিন সালমান খেললো এরকম হলেও হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শান্তর কথা বলছেন যে শান্ত ইউজেস একটা ইনিংস খেলে যে আপনার মতে, কিন্তু শান্তকে এই যে কালকে বলছিলাম যে ব্যালেন্স হয়ে মানে এইভাবে হচ্ছে যে শান্ত যেদিন খেলছে সেখানে তাকে সাপোর্ট দেওয়ার মতো আয়োজন নেই। যেদিন শান্ত খেলে না সেদিন টেল এন্ডারে হচ্ছে টেল এন্ডার বা লোয়ার অর্ডারে লিটন দাস মিরাজ খেলছে। এই জিনিসগুলো আসলে বেশি হচ্ছে যে এক সেক্টরে খেলা হচ্ছে তো আরেক সেক্টরে খেলা হচ্ছে না। বাংলাদেশে বলাররা নিয়মিত পারফর্ম করে যাচ্ছে, কিন্তু ব্যাটারদের দিকটা বেশিরভাগই এরকম হচ্ছে যে ব্যালেন্স হচ্ছে না। আমরা দেখছি না যে, যেমন দেখেন যে ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসে মিডল অর্ডারে 2জন সেঞ্চুরি করে ফেলেছে। প্রথম দিকে জ্যাসওয়েলও ভালো খেলছিল, প্রথম ইনিংসে তিনি 50 পেয়েছেন। এরপরে লোয়ার অর্ডারে অশ্বিন জাদেজা, তারা কিন্তু বোলিংয়ের জন্যই বেশি পরিচিত বা বোলিংয়ের তাদের থ্রেটটা বেশি। সেইখানে তারা 100 করছেন, 200 রান প্লাস পার্টনারশিপ করে দলকে বাঁচাচ্ছেন। পরের ইনিংসে এসে আবার ঠিকই তাদের উইকেটের কাজটাই করছে। সো এইরকম পারফরমেন্স আসলে সিনিয়রদের থেকে না পেলে তখন আসলে মানে এরকম বড় টিমের এগেনস্টে খুবই খেলা কঠিন হয়ে যায়। এইসব কথা মাথায় চিন্তা রেখে আসলে মনে হয় যে সেকেন্ড টেস্টের জন্য দলটা সাজানো উচিত। তবে আমি আপনার কথার সূত্র ধরে আসলে বলবো যে আমরা এই টেস্টের আগেই ভয় পাচ্ছিলাম যে জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্র অশ্বিন বাংলাদেশের জন্য বড় একটা হুমকি হয়ে দাঁড়াতে পারেন। প্রথম ইনিংসে আমরা দেখি যে জসপ্রীত বুমরা 4টা উইকেট নিয়েছেন, তার এই 4 উইকেট নেওয়ার পরে মানে এই কারণেই কিন্তু বাংলাদেশ 150 নিচে অল আউট হয়ে গেছে। সেকেন্ড ইনিংসে আমরা যেইটা ধরেছিলাম সেটাই, রবিচন্দ্র অশ্বিন 6টা উইকেট নিয়েছেন, সেঞ্চুরি এবং 5 উইকেটের বেশি, চতুর্থবার এ নিয়ে এরকম একটা। সাকিবও কিন্তু এই লিস্টে আছেন, এই লিস্টে 2বার নিয়েছেন সাকিব, তবে সাকিবের ওই পারফরমেন্সটা আমরা এখন আর পাচ্ছি না অবশ্যই এটা। তবে সেকেন্ড টেস্টেও যেটা কানপুরে হবে সেখানেও কি এই 2 বোলার কি বাংলাদেশ বেশি ভয় পাবে কিনা? আমার মনে হয় ভয় পাওয়া উচিত, কারণ তাদের আমি দেখলাম যে কানপুরে তাদের রেকর্ড খুবই ভালো। লাস্ট 2 টেস্টে অশ্বিন মনে হয় 16 উইকেট নিয়েছেন, যাদের 11 উইকেট নিয়েছেন। এই কুলদীপও কিন্তু ভালো থ্রেট। কুলদীপ তো খেলেনি। হ্যাঁ, আমরা শুনতে পারছি যে ভারত হয়তো বা স্পিন আক্রমণে একজন পেসার কমিয়ে ড্রপ করে তারা আরেকজন বাড়তি স্পিনার তারা কিন্তু করতেই পারে পিচের ক্ষেত্রে, কারণ আপনি দেখেন 2টা টেস্ট তারা এই যে এইভাবে চিন্তা করবে যে আমরা হোম কান্ট্রিতে আমরা সব পাওয়ারই আসলে দেখবো যে আমাদের পাওয়ারটা কোনভাবে ইউজ করা যায়। এই টেস্টে দেখেন যে আপনি পেসার বেশি নিয়েছেন, পেসারদের স্ট্রেন দেখেছেন। সামনের টেস্টে যেহেতু কানপুরের পিচ, সেখানে হয়তো দেখবেন যে 3টা স্পিনার নেবেন, 2টা পেসার নেবেন, স্পিন স্ট্রেনটা দেখবেন, কুলদীপকে সুযোগ দিবেন, কারণ তাদের টার্গেট তো আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাদের টার্গেট হচ্ছে বড় একটা টিমের সাথে খেলা। তারা হিসেবে প্ল্যান করেই সবাইকে খেলাবে যাতে। আবার তারা কিন্তু যে মানে তাদের 3টা ডিপার্টমেন্টই খুবই মানে শক্তিশালী। পেস ডিপার্টমেন্টে জসপ্রীত বুমরা সিরাজরা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। মোহাম্মদ শামি না থাকার কারণে তারা থার্ড একজন পেসারের জন্য অভাব বোধ করছিলেন, সেখানে আকাশদ্বীপ এসেছেন, ইয়াশ দয়াল আছেন, তারা এখনও অভিষেক হয়নি, তাকেও হয়তো বা টেস্ট করতে পারে। তাছাড়া ভারতের ব্যাটিং অর্ডারটা তো বিশ্বসেরা, তারা আসলে যে কোনো দিক দিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে। আমাদের কিন্তু সেই সুযোগটা নেই, কিন্তু আমাদের সামর্থ্যগুলা আমাদের আসলে কাজে লাগানো উচিত। আসলে মানে যে এখন যে প্লেয়ারটা রয়েছে, আমরা কিন্তু বলছিলাম পাকিস্তান সিরিজেই বলছি যে টিমটা অনেকটা ব্যালেন্স মনে হচ্ছে। হাশরাফুগুলো পর্যন্ত বলেছে যে এরকম টেস্ট ইতিহাসের সেরা বাংলাদেশের এই টিমটা। সো এই
যেই স্ট্রেনটা সেটা আসলে কাজে লাগাতে হবে, সেই কাজে না লাগাতে বলে আপনি সাকিবের সার্ভিস আর বেশি দিন হয়তো পাবেন না, মুশফিকের সার্ভিস আর বেশি দিন পাবেন না। তারা থাকতে থাকতে এই যে যতটুকু উন্নত করা যায় তাদের রিপ্লেসমেন্টে যারা আসবে তারা আবার ইউজ টু হতে হবে এই জায়গাটায়। আবার না হলে যদি আমরা যদি মানে এদের দিয়েই ফরওয়ার্ডে যেতে না পারি তাহলে আবার একদম পিছনে চলে যাব, যাদের থেকে আবার রুট থেকে শুরু করতে হবে। আবার দেখা যাবে যে এই সাইকেলে আমরা তলানিতে পড়ে গিয়েছি, উপরের দিকে এখন যেই বেটারমেন্টটা হয়েছে সেটা হয়তো পাবো না, আবার সেই তলানি থেকে শুরু করতে হবে। সো আমার যেটা মনে হয় যেই কয়েকদিন সিনিয়র ক্রিকেটার রয়েছেন তাদের উচিত একদম তাদের ফুল স্ট্রেংথ নিয়ে, তারা যদি মনে হয় যে আমি একদম ফুল ফিট তাহলেই খেলা উচিত, আনফিট যদি ফিল হয় তাহলে আসলে উচিত না, যেটা সাকিব নিজেও বলেছেন। সো আমি আশা করব যে টিম ম্যানেজমেন্ট বা সিনিয়র প্লেয়াররা তারা কথা বলেই সেকেন্ড টেস্টের জন্য টিমটা বানাবেন যেটা ভালো হয়। ইভেন আরও যেই টেস্টগুলো রয়েছে আমাদের সামনে, হোম সিরিজ রয়েছে, আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে, সেইগুলোর কথা মাথায় রেখেই আসলে এখন আগানো উচিত। আবার যেহেতু আমরা আবার একটা ধাক্কা খেয়েছি। পাকিস্তানের বিপক্ষে আমরা আসলে দুর্দান্ত বোলিং করেছিলাম। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ের কারণে আমাদের বোলিং পারফরমেন্সটা একটু আড়াল হয়ে গেছে মনে হয়। পাকিস্তান সিরিজে আমরা যেরকম দুর্দান্ত বোলিং করেছিলাম এই ম্যাচে কিন্তু এরকমটা দেখা যায়নি। ফার্স্ট ইনিংসটা হাসান মাহমুদ ভালোই করেছেন, হাসান মাহমুদ ভালো করেছেন, কিন্তু বাকিরা তাসকিন আহমেদও পরের দিনে এসে 3টা উইকেট নিয়েছিলেন। কিন্তু পরিপূর্ণ যেই আমাদের যে বোলিং আক্রমণটা মানে অ্যাটাকিং যে বোলিংটা পুরা 5 দিন আসলে দেখা উচিত ছিল। সেকেন্ড ইনিংস স্পেশালি ভারতের 4টা উইকেটের বেশি আমরা ফেলতে পারিনি, এটা আসলে আমাদের ব্যর্থতাই বলবো। সেখানে কোনো লেকিংস দেখছি। আপনি দেখেন ফার্স্ট আমরা 280 রানে হেরেছি। আমরা ফার্স্ট ইনিংসে এমন বোলিং করেছিলাম যে তাদের হয়তো 280 রানের আগেই আউট করে দিতে পারতাম, এরকম ভালো বোলিংই করেছে। কিন্তু ওই একটা জুটি আমরা ভাঙতে পারিনি, কোনো বলার দিয়ে ভাঙতে পারিনি। সেকেন্ড ইনিংসের কথা বলছেন, সেকেন্ড ইনিংসে আসলে কনফিডেন্সটাই দেখছি না। আমরা বলছিলাম যে ফিল্ডিংয়ে তারা মিস করেছে, শান্তনি ইজি ক্যাচ মিস, সাকিব মিস করেছেন ক্যাচ, তার স্বভাব বোলিং করে ফুল টস বল দিয়েছে কারণ তার হাতে ব্যথা করছিল। পেসাররাও তেমন একটা কাজে লাগাতে পারেনি, পান্ট গিল তারা সেট হয়ে গিয়েছেন। এখন আপনি ফার্স্ট ইনিংসে যদি দেখা যেত যে 280 রান ইয়ে হয়েছে তখন হয়তো কনফিডেন্সটা আরও বুস্ট আপ হতো। সেকেন্ড ইনিংসে বলাররা হয়তো, কারণ আপনি একটা ফ্রাস্ট্রেশন তো কাজ করে যখন আপনি অশ্বিন বা জাদেজাকে আউট করতে পারছেন না, আপনার তখন থেকেই হয়তো একটা ফ্রাস্ট্রেশন কাজ করেছে, সেটা সেকেন্ড ইনিংসেও হয়তো প্রভাব ফেলেছে। সো সেইখানে পাকিস্তানের যেই পারফরমেন্সের কথা বলছি সেই পারফরমেন্স তো আমরা পাইনি। ফার্স্ট ইনিংসে যতটুকু পেয়েছিলাম সেকেন্ড ইনিংসে তার চেয়ে খুবই খারাপ পেয়েছি। আর মেইন কথা হচ্ছে যে এই যে ব্যাটিংয়ের যে কলাপসটা হয়েছে সেইখানে আসলে আমরা অনেক পিছনে পড়ে গিয়েছি। মানে এখন যেহেতু বলাররা ভালো করছে তাদের নিয়ে আসলে সমালোচনা করে তাদের মোরাল ডাউন করে কিছু হবে না, কারণ তারা তো চেষ্টা করছে, কিন্তু ব্যাটিং সেট আপটা আমরা অনেক দিন ধরে স্ট্রাগল করছি। এক সেক্টর করছে তো এক সেক্টর করছে না, এই জিনিসটা আসলে কম্বাইনটা করা দরকার। না হলে আপনি 4 দিনে 5 দিনের টেস্ট সার্ভাইভ করাটা খুবই কঠিন। আমরা কিন্তু ভারতের মাটিতে লাস্ট যে 2টা টেস্ট খেলেছিলাম চেন্নাই টেস্টের আগে, সেগুলোতেও আসলে 5 দিনে ম্যাচ গড়ায়নি। বাংলাদেশে আসলে ব্যর্থতা ম্যাচগুলো 5 দিনে টেনে নিতে মানে না পারার কারণে। ওই যে টেস্ট ম্যাচটা নাই, আমাদের মনে হয় যে টেস্ট ম্যাচ আসলে খেলতে আমরা পাই না, আমরা তাড়াহুড়া করতে চাই। ওয়ানডে বা টি20 যেরকম খেলি হয়তো টেস্টে সেই ধৈর্যটা আমাদের ব্যাটারদের মধ্যে নেই। এটা আসলে মনে হয় যে মেইন কারণ যে টেস্টে আমরা সবসময় ভালো করি না। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, পুরো সিরিজ জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম। বাংলাদেশের সেকেন্ড টেস্টটা শুরু হবে 27 সেপ্টেম্বর থেকে। সেই ম্যাচের আগেও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।